শুরু করি নাকি? প্রথমেই এখানে যারা উপস্থিত রয়েছেন আমি বসেই বলছি। ঠিক আছে, আচ্ছা, সেটা হচ্ছে যে আমি আলোচনা শুরু করি। আজকে তো আপনারা প্রত্যেকেই জানেন যে 1 জানুয়ারি, তো কনভেনশনালি সেই জন্য বলতেই হয় হ্যাপি নিউ ইয়ার। গোটা বিশ্ব পৃথিবী যেখানে ইংরেজি নববর্ষের হৈহুল্লোড় বা আনন্দ উৎসবে মেতে রয়েছে, সেখানে আজকে আমরা এখানে সমবেত হয়েছি বিশেষ উদ্দেশ্যে, এবং সেটা বুঝতেই পেরেছেন যে আমাদের সামনে একটি প্রতিমূর্তি বা ছবি দেওয়া আছে। আমাদের মহাজ্ঞানী পণ্ডিত বাঙালি আচার্য, আমরা তাকে বলি সত্যেন্দ্রনাথ বসু। ছাত্রছাত্রীরা খুব সংক্ষেপে বলেন আচার্য, কি বললাম, এসএন বোস। কারণ এসএন বোস এই নামটা সাধারণের মধ্যে কিন্তু খুবই পরিচিত। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমাদের লিখে দেওয়াই রয়েছে যে এসএন বোসের বা সত্যেন্দ্রনাথ বোসের জন্ম হচ্ছে 1894 সাল। 1 জানুয়ারি উনি জন্মগ্রহণ করেন এবং ওনার প্রয়াণ সেটা ঘটেছিল 1974। অর্থাৎ খুব সংক্ষেপে উনি প্রায় 80 বছর বেঁচে ছিলেন। এখন এবছরে মানে আমরা হিসাব করলে দেখব যে প্রায় 130 বছরের মতন সময় অতিবাহিত হয়ে গেছে, আর একটু বেশি হবে। কিন্তু বিশেষ করে এবছর আমাদের পশ্চিমবাংলাতে সত্যেন্দ্রনাথ বসু বা এসএন বোস, তাকে নিয়ে আমাদের সত্যি খুবই গর্ব করার বিষয়। আমরা বাঙালি হিসাবে গর্বিত এই কারণে, কারণ 1924 সাল নাগাদ এসএন বোসের একটা বিখ্যাত আবিষ্কার হয়েছিল। সেটা ছিল বোস পরিসংখ্যান। আমার মনে হয় ওটাকে স্ট্যাটিস্টিক্স মনে হয় বলার জন্য ভালো। আমি বাংলাটা হুবহু ইংরেজি তর্জমাটা কি হবে বুঝতে পারছি না। তো এই যে বোস স্ট্যাটিস্টিক্স বা বোস পরিসংখ্যান, এটা ছিল 1924। তার মানে এটার শতবার্ষিকী, আমাদের এটা 25 সাল চলছে, আমরা শতবার্ষিকী উদযাপন করছি একটু পরে। এইমাত্র বলছিলাম যে 1 জানুয়ারি যেখানে গোটা পৃথিবী বিশ্ব ইংরেজি নববর্ষ পালন করছে, আমরা সেই জায়গাতে বোসকে কেন্দ্র করে বাঙালি হিসাবে, যদিও অবশ্য বাঙালি সেন্টিমেন্ট এটা এখনকার দিনে রাজনৈতিক পরিমণ্ডলে পড়ে গিয়ে, টানাপোড়েনে পড়ে গিয়ে এখানে তার অর্থটাকে একটু বিকৃত করে দেওয়া হয়েছে। কিন্তু তবুও আমরা যারা বাঙালি, আমরা কিন্তু সত্যি খুব গর্বিত এই কারণে, কারণ সত্যেন্দ্রনাথ বসু ইনি এমন একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব, মানে এক্সেপশনাল একটা পার্সোনালিটি, যে তিনি শুধুমাত্র আমাদের বাংলার না, তিনি একদিকে গ্রেট ফিজিসিস্ট, পদার্থবিদ্যার বিশারদ বলা যেতে পারে, একজন গ্রেট ম্যাথামেটিশিয়ান। তিনি একজন বড় অঙ্কশাস্ত্রের পণ্ডিত, এবং এনার পার্সোনালিটি বা এনার ব্যক্তিত্বটা এত ভার্সেটাইল, এত বৈচিত্র্যধর্মী, মানে যেটা শুনলে আমাদের খুবই বিস্মিত হতে হয় এই কারণে যে তিনি যে শুধুমাত্র শিক্ষাবিদ ছিলেন তা নয়। একটা কথা মনে রাখতে হবে যে সত্যেন্দ্রনাথ বসুর যে সময়টাতে আমাদের ভারতবর্ষে বিচরণ করছেন, তার যে সময়কাল, সেই সময়কাল
সময়কালটা কিন্তু ভারতবর্ষ স্বাধীন ছিল না। কারণ আপনারা এখানে দেখছেন তার সাল তারিখটা এখানে দেওয়াই রয়েছে 1894, 1894। বহু বছর পর 1947 তখন দেশ স্বাধীন হচ্ছে। তাহলে পরাধীন ভারতবর্ষ ইংরেজদের শাসনাধীন, তখন ভারতবর্ষে যে বিজ্ঞান চর্চা এটা সম্পূর্ণভাবে কিন্তু অবহেলিত ছিল, এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থা সেটাই তখন বিকশিত হয়। কারণ তখন সেই বিদ্যাসাগর, তার আগেতে রামমোহন, এই যে ঘরানা, এবং সেখানে বিদ্যাসাগর মশাই প্রথম যেটা চেষ্টা করলেন সেটা হচ্ছে তিনি কিছু বইপত্র লিখলেন, যে বইপত্রগুলোতে সরাসরি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে তার বক্তব্যগুলোকে উপস্থাপিত করলেন, এবং সমাজের যে কুসংস্কার, সেই কুসংস্কারের বন্ধন বা বেড়িটাকে ভাঙতে শুরু করেছিল কিন্তু রাজা রামমোহন রায়। তার আগেতে ডিরোজিও এদের প্রভাব একটা রয়েছে। ঠিক সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা সত্যেন্দ্রনাথ বোসকে বিচার করব। এখন সত্যেন্দ্রনাথ বোস তার সম্পর্কে বলতে গিয়ে কয়েকটা কথা বলতেই হয়। সেটা হচ্ছে যে উনি একেবারেই খুব একটি সাধারণ ঘরের ছেলেই বলা হল, ছাত্র। জন্মসূত্রে উনি কলকাতাতে এসেছেন, তার বাবা কলকাতাতে সার্ভিস করতেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে যে রেলওয়ে দপ্তর, সেখানে হিসাব রক্ষকের, কেউ কেউ বলেন কোনো হায়ার অফিসিয়াল ক্লার্কের পোস্টে কাজ করতেন। এবং সত্যেন্দ্রনাথ বসু, ওনার অনেকগুলো ভাই বোন ছিল, তার মধ্যে ওনার ফ্যামিলিতে উনি ছিলেন সবচেয়ে ভাই বোনদের মধ্যে এবং একমাত্র পুত্র সন্তান। সত্যেন্দ্রনাথ বসুর যে ফ্যামিলি, সেখানে আর বাকি যে 6 জন, তারা প্রত্যেকেই কিন্তু তার বোন, বয়সে বড় হচ্ছেন সত্যেন্দ্রনাথ বোস। তার বাবা বেশিরভাগ সময় ঘরে থাকতে পারতেন না, কাজের চাপ ছিল ইংরেজরা আমলে। এবং সেই সময় গোয়া বাগানে, কলকাতার গোয়া বাগানে, সেখানে একটা গুদাম ঘর ছিল, যেখানে বোধহয় ভাড়া থাকতেন নিজেদের বাড়ি। তো জন্ম সময় থেকে সত্যেন্দ্রনাথ বোস একটা দিকে চোখে, আপনারা তাকালে দেখবেন যে ছবি আছে, যদি ভালো করে দেখেন, একটা দিকে চোখেতে ওনার দৃষ্টিশক্তি খুব কম ছিল। কিন্তু দৃষ্টিশক্তি কম হলে কি হবে, উনি খুব ব্যতিক্রমী মেধার অধিকারী ছিলেন। মানে তিনি যদিও বা প্রথমেতে অঙ্কশাস্ত্র, তার পরবর্তীকালেতে উনি পদার্থবিদ্যা, তিনি সেখানে সুইচ করেছেন, মানে তিনি শিফট করেছেন। আমরা মূলত পদার্থবিদ হিসাবেই তাকে চিনি, আমরা ম্যাথামেটিশিয়ান হিসাবে কিন্তু তার সেইভাবে চিনি না। কিন্তু শুনলে অবাক হবেন, আর্ট অ্যান্ড লিটারেচার, সাহিত্য, আপনারা যামিনী রায়ের পেন্টিং নাম প্রত্যেকেই শুনেছেন। পাশেই বিশ্বভারতী শান্তিনিকেতন, যামিনী রায় খুব বিখ্যাত। সেই যামিনী রায়ের সাথে তার খুব সখ্যতা ছিল। এগুলো বলছি, এগুলো আগেই বলে ফেলা ভালো। এই কারণে বলছি যে সত্যেন্দ্রনাথ বোসকে চিনতে জানতে আমাদের সুবিধা হবে। তিনি খুব ভালো এজরাজ বাজাতে জানতেন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, এবং ফুল বাজাতেন, বাঁশি। তো অনেকে বলছেন, তার যারা জীবনীটা, তারা বলছেন, খুব বোঝার বিষয়, যে উনি যদি খুব বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী না হতেন, তাহলে হয়তোবা উনি এজরাজ বাদক হিসাবে সারা পৃথিবীতে তার নামটা ছড়িয়ে দিতে পারতেন। তো আলোচনা সুবিধের জন্য ওনার প্রথম দিকে লেখাপড়া সম্পর্কে একটুখানি, তার শিক্ষাগত যে ব্যাপারটা ছিল, এগুলো সম্পর্কে একটু সংক্ষেপে একটু বলি। উনি কলকাতাতেই তো মানুষ হয়েছেন জন্মের পর থেকে। প্রথমে একটা নর্মাল স্কুলে ভর্তি ছিলেন। 11 বছর বয়সে ওনাকে হিন্দু স্কুলেতে শিফট করা হয়। মাঝখানে আরেকটা ওরিয়েন্টাল একটা স্কুলে তাকে ভর্তি করা হয়েছিল। হিন্দু স্কুলের পরবর্তীকালে তাকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি। প্রেসিডেন্সি কলেজে যখন তিনি স্টুডেন্ট হিসেবে পড়েন, সেই সময়টাতে প্রেসিডেন্সি কলেজ, এখন যেটা বিশ্ববিদ্যালয়ে কলেজ কাম বিশ্ববিদ্যালয়তে উত্তীর্ণ হয়েছে বলা হলো, সেই প্রেসিডেন্সি কলেজে পড়ার সময়তে সত্যেন্দ্রনাথ বসুর সাথে পরিচয় ঘটেছিল আমাদের ভারতীয় এবং বাঙালি কয়েকজন যশস্বী বিজ্ঞানীর সাথে। পণ্ডিত, তার মধ্যে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নাম আমরা শুনেছি। আপনারা প্রত্যেকেই জগদীশচন্দ্র বসু
যিনি গাছের প্রাণের উপরে গবেষণা করেছেন, তার সংস্পর্শে আসেন বলা যেতে পারে ছাত্র, এবং পরবর্তীকালে স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স প্রশান্ত মহানবিশ, এই যে তিনজনের আরো অনেক আছে, আমি সবগুলো নাম আমার মনে রাখা সম্ভব না। এখন এদের প্রত্যেকে সংস্পর্শে আসে, এবং সংস্পর্শে আসার পরে অ্যাকচুয়ালি বিজ্ঞান সম্পর্কে যে সাধারণ আগ্রহ বা ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা ওই সময় তার গ্রো করে। কিন্তু ওই যে বললাম না যে মানুষের মধ্যে যদি মেধা থাকে, পাণ্ডিত্য থাকে, সেটাকে চেপে রাখা যায় না। তখন খুব বেশি হলে 8-9 ক্লাসের স্টুডেন্ট, তো ওর বাবা যখন ওই গুদাম ঘরের ভিতরে বন্দি করে দিয়ে যেত অফিসে যাওয়ার সময়, এতগুলো বোন, ছেলেটাকে কে দেখবে, বাবা কখন থেকেই চাইতেন যে সত্যেন যেন লেখাপড়া ঠিকঠাক করে পড়ে, যেন সত্যি পাণ্ডিত্য অর্জন করতে পারে। এবং সেই জন্য যাওয়ার সময় ওর বাবা যেহেতু হিসাব রক্ষক ছিলেন, অঙ্কশাস্ত্রের লোক বলা যেতে পারে, অ্যাকাউন্টেন্সিটা ভালো বুঝতেন, যাওয়ার সময় বেশ কিছু অঙ্ক দিয়ে দিতেন। এখন ওই অঙ্ক পোষা গুদাম ঘরে বন্দি অবস্থাতে সত্যেন্দ্রনাথ বোস যখন খুব ছোট, তখন তার 8 বছর 9 বছর কি 11 বছর বয়স, সেই বয়সে তো অঙ্ক পোষাক তাকে নেশাতে পেয়ে বসে। এবং একটা মজার ঘটনা আছে, সেই ঘটনাটা হচ্ছে যে স্কুলে তো আমাদের পরীক্ষা হতো, আগেকার দিনের পরীক্ষাগুলো এখনকার দিনে এরকম সহজ ছিল না। অঙ্কের পরীক্ষা 100 নম্বরের পরীক্ষা, ম্যাথামেটিক্সের, সেখানে স্কুলের পরীক্ষাতে 100 নম্বরের পরীক্ষা নিচ্ছে। আমরা জানি যে আমরা যে সময় স্কুলে পড়াশোনা করেছি সেই সময় 3 ঘন্টা পরীক্ষা হতো। তো 3 ঘন্টার পরীক্ষাতে 100 নম্বরের কোশ্চেন, এবং তাতে প্রচুর অল্টারনেটিভ কোশ্চেন আছে, এটা না হলে এটা এক্সট্রা কোশ্চেন যেগুলো আমরা বলি। সত্যেন বোস কোশ্চেনটা পাওয়ার পরবর্তীকালেতে ওই উইদিন স্টিপুলেটেড টাইম, ওই 3 ঘন্টা সময়ের মধ্যে 1 মিনিটও কিন্তু অতিরিক্ত সময় নয়, যতগুলো কোশ্চেন পেপারেতে যতগুলো অঙ্ক সেট করা ছিল, উনি সমস্ত অঙ্কগুলোকে নিমেষে শেষ করে দেন। এবং শুধু অঙ্কগুলো করে দেওয়া নয়, তার সাথে এক একটা অঙ্ককে যতগুলো ডিফারেন্ট ফর্মুলাতে বিভিন্নভাবে যেভাবে অঙ্কগুলোকে প্রেজেন্ট করা যায়, উনি কোশ্চেন পেপারের সমস্ত অঙ্কগুলোকে এবং যতগুলো পসিবল অল্টারনেটিভ ব্যবস্থা করা যায় সব কটাই তিনি করে দিলেন। তারপরে মাস্টারমশাই যখন খাতা দেখেন, মূল্যায়ন করতে গিয়ে তিনি খুব বিস্মিত হয়ে গেছেন। একটা অল্প বেশি স্টুডেন্ট, একটা কোশ্চেন পেপার তো বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, কিছু সাধারণের জন্য, কিছু এভারেজ মেরিট বা তার থেকে উপরের জন্য, আর কিছু হাই স্ট্যান্ডার্ডের কোশ্চেন থাকে কোয়ালিটির দিক থেকে। উনি তাকে 100-র মধ্যে 110 নম্বর দিয়ে দিলেন, মানে যেটা আনকনভেনশনাল, প্রথার বাইরে। হেডমাস্টার মশাই ডেকে পাঠালেন, কি ব্যাপার, আপনি কি এটা মিস্টেক করেছেন, এটা প্রথা ভেঙে আপনি 100 নম্বরের প্রশ্নে 110 নম্বর দিয়ে দিয়েছেন। তখন উনি তার এক্সপ্লেনেশন দিলেন, ব্যাপারটা হচ্ছে এই, মানে আমি বোঝাতে চাইছি যে একটা জিনিয়াস বলে কথা আছে, এই জিনিয়াস যদি ব্যক্তিত্ব কেউ থাকেন, সেটা একেবারে ছোটবেলা থেকেই একটা জিনিয়াস, মানে বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন এই সত্যেন্দ্রনাথ বোস, এস.এন. বোস। তিনি আমাদের কাছে বিশেষভাবে পরিচিত হয়ে রয়েছেন। তিনি বাঙালি, তিনি প্রথম জীবনেতে কলকাতাতে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক হিসেবে ঢুকছেন, এবং আমার যেটুকু মনে হয় যে প্রেসিডেন্সি কলেজে যখন পড়াতে উনি পরবর্তীকালে অধ্যাপক হিসাবে যখন জয়েন করছেন, সেই সালটা খুব সম্ভবত ছিল 1915। হ্যাঁ, ঠিকই বলছি। তো 1915-তে যখন তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি কলেজে যখন পড়াতে শুরু করছেন, তখন তার সাথে সহচার্য দিলেন মেঘনাদ শাহ, বিজ্ঞানী মেঘনাদ শাহ। এবং এই মেঘনাদ শাহ এবং এনারা দুজনে পারস্পরিক আলাপ আলোচনা থাকতো, কত বিজ্ঞানের বিষয়তে কিভাবে বিজ্ঞানের উন্নতি করা যায়, কিভাবে ছেলে মেয়েদের কাছে উপস্থাপন করা যায়, ইত্যাদি ইত্যাদি। আমি আগেই বলেছি যে ঔপনিবেশিক শাসন, দেশ কিন্তু স্বাধীন ছিল না, তারপরে বিজ্ঞানের চর্চা কিন্তু সেইভাবে এগোয়নি। এর পরে দেখা গেল যে বেশ কয়েক বছর পরবর্তীকালে তিনি যখন স্নাতকোত্তর ডিগ্রি করলেন, মানে তিনি যখন মাস্টার ডিগ্রি পাস করলেন, সেই স্নাতকোত্তর ডিগ্রি পাস করার সময়তে তার সাবজেক্ট ছিল মিশ্র গণিত। আমরা বাংলায় বলছি, মানে ম্যাথামেটিক্সের মিশ্র গণিতের কি ইংরেজি করবো সঠিক জানা নেই, এবং তার সাথে পদার্থবিজ্ঞান, এই দুটোর উপরেতে উনি মাস্টার ডিগ্রি করলেন। এবং পরবর্তীকালেতে তিনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে রিডারের পোস্টে যোগদান করলেন।
আমরা দেখব তারপরে, এটা 15 সালের ঘটনা, এর পরবর্তীকালে 1921 সাল নাগাদ আমাদের প্রতিবেশী বাংলাদেশ, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন কিন্তু বাংলাদেশ হয়নি, সেটা ছিল অবিভক্ত বাংলাদেশ, মানে পাকিস্তানের আন্ডারে। সেই সময়টা ঢাকা বিশ্ববিদ্যালয় খুলল, কুমিল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওখানকার শিক্ষা দপ্তর এনাকে ডাক পাঠালেন যে আপনি যদি এখানেতে এসে ফিজিক্স ডিপার্টমেন্টের দায়িত্ব নেন, তাহলে আমরা এখানে ফিজিক্স ডিপার্টমেন্ট আমরা খুলে দেব, আপনি যদি দয়া করে সেইটা দায়িত্ব নেন। সেই আহ্বানেতে উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি লিডারের পোস্টে, তখন তো লেকচারার থাকতো, লেকচারের উপরের পোস্টটা ছিল লিডার এবং তার উপরের পোস্টটা ছিল প্রফেসর, এইভাবেই ছিল। উনি লিডার পোস্টেতে যোগদান করলেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময়তে তার জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য বেশ কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটে গেল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়তে যাওয়ার পরে তিনি যেটা পড়াতে শুরু করলেন, এখানে স্যার আছেন, আমার বলতে খুব মানে একটুখানি আড়ষ্ট বোধ করছি, কারণ আমি তো সায়েন্সের ওই অর্থের লোক নই। সেখানে উনি কোয়ান্টাম মেকানিক্স পড়াতে শুরু করলেন। এই কোয়ান্টাম থিওরি, এটা কিন্তু তখনও পর্যন্ত আমাদের ভারতবর্ষের বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সেইভাবে কিন্তু প্রাধান্য লাভ করেনি। এবং এইখানটাতেই একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যেটাই তার জীবনের মোড় এনে দেয়। এই কোয়ান্টাম মেকানিক্স শুধু পড়ানোর সময় তিনি ফিজিক্সের যে থিওরিটিক্যাল পার্টটা আর একটা প্র্যাকটিক্যাল দিক, থিওরিটিক্যাল ফিজিক্স পড়াতে শুরু করলেন এবং সেখানেই তিনি গবেষণা শুরু করলেন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে। সেটা হচ্ছে ক্রিস্টালোগ্রাফি। এইটা একটু বলি, এই ক্রিস্টালোগ্রাফি এই শব্দটার সাথে হয়তো এখানে অনেকে পরিচিত না হওয়াই স্বাভাবিক। আমরা ক্রিস্টাল কথাটা শুনেছি, মানে একটা পদার্থের মধ্যে যে অ্যাটম আছে তার অবস্থানটা কেন, এইটাকে পার্টিকুলারলি এই অ্যাটমের অবস্থানটাকে যে খুব ইনডেপথ স্টাডি করে, সেই সাবজেক্টটাকে বলা হয় ক্রিস্টালোগ্রাফি। সাবজেক্টটাকে কি বললাম বলুন? ক্রিস্টালোগ্রাফি। তার মানে থিওরিটিক্যাল ফিজিক্স অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিস্টালোগ্রাফি, এই দুটোর উপরে তিনি গবেষণা করতে শুরু করলেন। এবং এই গবেষণা করতে গিয়ে তার সামনে অদ্ভুত একটা মিরাকল জিনিস তার চোখের সামনে এলো। সেখানে তিনি দেখছেন যে একটা বস্তু, তার মধ্যে যে সমস্ত ক্ষুদ্রাণুক্ষুদ্র আমরা অণু বলি, পরমাণু বলি, যে সমস্ত পার্টিকেলস গুলো আছে, সেই পার্টিকেলস গুলোর অবস্থান কি, সেই অবস্থানটাকে খুঁজতে গিয়ে উনি বলছেন যে ধরুন কতগুলো বস্তু, সেই বস্তুগুলোর মধ্যে যে অ্যাটম রয়েছে সেটা যখন পাস করছে অনেকগুলো অ্যাটম, সেটা একটা জায়গাতে এসে একটার সাথে আরেকটা কনডেন্সড হয়ে যাচ্ছে, মানে ঘনীভূত হয়ে যাচ্ছে। এবং এই থিওরিটাই পরবর্তীকালে আমরা প্রত্যেকেই জানি যে জিনিসটা, সেটা হচ্ছে যে সত্যেন্দ্রনাথ বোসের জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা আবিষ্কার, সেই আবিষ্কারটা হচ্ছে বোস-আইনস্টাইন কনডেনসেট। অর্থাৎ বোসের সাথে আইনস্টাইনের যে ওই ঘনীভূতকরণের যে তত্ত্ব, সেটা গোটা পৃথিবীকে একটা আরো ফেলে দিল। এটা কিরকম ব্যাপারটা ঘটল, উনি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াচ্ছিলেন, পড়ানোর সময়তে তিনি একটা জায়গাতে উনি দেখাচ্ছেন, পড়ানোর সময়তে উনি দেখলেন যে একদিন ক্লাসের আলোক, আমি একটু বাংলাটা পড়ে শোনাই, আলোক তড়িৎ ক্রিয়া। আমরা যেহেতু উনি বাংলাটা পছন্দ করতেন, আমি বাংলাতে ইংরেজি থেকে বাংলা পড়ার চেষ্টা করেছি। আলোক তড়িৎ ক্রিয়া ও অতিবেগুনি, যেটাকে আলট্রাভায়োলেট আমরা রেগুন বিপর্যয় পড়ানোর সময় ওই তত্ত্বের কিছু দুর্বলতা বা ত্রুটি খুঁজে পান। তিনি মেলাতে পারবেন যে থিওরির সঙ্গে যে প্র্যাকটিক্যাল, সেই ফলাফলটা মিলছে না। এবং এই যে দুর্বলতা বা অসামঞ্জস্য, সেইটা ক্লাসে পড়ানোর পর ক্লাস থেকে বেরিয়ে এসে উনি সেইটার উপর একটা ছোট আর্টিকেল লিখে ফেললেন, এই আপনার সত্যেন্দ্রনাথ বোস। এবং সেই আর্টিকেলটার উনি নাম দিলেন প্ল্যাঙ্কস ল। প্ল্যাঙ্কের নাম আপনারা শুনেছেন, প্ল্যাঙ্কস ল অ্যান্ড দ্য হাইপোথিসিস অফ লাইট কোয়ান্টাম। এই নামে উনি একটা ছোট্ট প্রবন্ধ লিখলেন। এবং প্রবন্ধ লিখে সেই সময়কার যে সায়েন্স জার্নাল, ফিজিক্স জার্নাল, সেই ফিজিক্স জার্নালে ওনার ওই প্রবন্ধটা পাঠালেন।
সেই প্রবন্ধটাতে উনি যেটা প্রমাণ করার চেষ্টা করলেন, যেটা আমি বললাম, মানে কিরকম জানেন, এটা যদি উদাহরণ দিয়ে দেখাই আমরা, যে ধরুন দুটো হাতে দুটো মুদ্রা কয়েন আছে, সেই মুদ্রাগুলোকে আমরা টুইস্ট করছি, এরকম করে সরাচ্ছি, এবং তার পরবর্তীতে আরো একটা হয়তো মুদ্রা আমাদের সামনে এলো, সেটা আমরা হাতে ঘোরাচ্ছি। তো উনি বলছেন যে এইভাবে যদি ক্রমান্বয়ে আমরা ঘোরাতে শুরু করি, তাহলে 1/3 টাইম ওই মুদ্রার হেড টেকটা। এটা একটা বিস্ময়কর ঘটনা। এটা সায়েন্স ম্যাগাজিনে পাঠাবে, সায়েন্স ম্যাগাজিন ওইটাকে রিভিউ করে দিল, বাতিল করে দিল, খুব দুঃখ পেল। দুঃখটা বললেন যে না, আমার তো সায়েন্স এখনো বলছে না, আমি যে অ্যাটমের উপরে থেকে রিসার্চ করছি সেটা তো ঠিক এই ধরনের নয়। তার পরবর্তীকালেতে ওনার কিন্তু খুব কনফিডেন্স ছিল যে আমার যে গবেষণা, এই গবেষণার মধ্যে কোনো কিন্তু ভ্রান্তি নয়। আমি তো সায়েন্সের লোক নই, আমাকে যেটুকু হয়েছে ওই তো জ্ঞান পড়াশোনা করে, আমার কনসেপশনটা ওই অর্থ হয়তো ক্লিয়ার নয়, মূল থিমটা এই ধরনের। পরবর্তীকালেতে উনি ওনার রিসার্চ পেপারটাকে পাঠিয়ে দিলেন অ্যালবার্ট আইনস্টাইন, এবং অ্যালবার্ট আইনস্টাইন থেকে চিঠি লিখলেন বোস, দিয়ে বললেন যে আমি এই জিনিসটা আবিষ্কার করেছি, আমি আপনার যে পড়ানো থিওরি, আইনস্টাইনের যে থিওরি, পার্টিকুলারলি থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতাবাদ যেটাকে আমরা বলি, আমার সে সম্পর্কে সম্যক ধারণা আছে। আপনার থিওরির দ্বারা, আপনি আমার গুরু, আপনার দ্বারা আমি অনুপ্রেরিত, আমি এই থিওরিটাকে লিখে এখানটা প্রেজেন্ট করতে চেয়েছিলাম, এটা এখানে পাবলিশ করেন। আপনি এই আর্টিকেলটাকে জার্মান ভাষাতে লিখে আপনি ওখানে প্রকাশ করুন। তো অ্যালবার্ট আইনস্টাইন যে ওই চিঠিটা পড়ে খুব বিহ্বল হয়ে গেলেন, আনন্দিত হলেন, এবং বললেন যে আমার এ তো সরাসরি ছাত্র নয়, কিন্তু আমার যে সাম্প্রতিককালে যত গবেষণা, সেই গবেষণার সাথে একজন ভারতীয় বাঙালি সে কিন্তু পরিচিত, এবং তিনি ওটাকে জার্মান ভাষাতে উনি অনুবাদ করেন, এবং সেটা জার্মানির যে পত্রপত্রিকা সেখানে প্রকাশ করলেন, এবং যেটাই পরবর্তীকালে আমরা জানি ওই বোস আইনস্টাইন বললাম কনডেনসেট বলে যে থিওরি, মানে বোস আইনস্টাইন যে ঘনীভূতকরণের যে তত্ত্ব, সেই তত্ত্বটি গোটা পৃথিবীতে আরো সৃষ্টি করে দিল। এবং এখানেই লক্ষ্য করবেন বোসের অবদানটা কোথায়। দেখুন আজকের দিনে যে আমরা যারা মডার্ন সায়েন্সের লোক, আপনারা প্রত্যেকেই বিশেষ করে সায়েন্সের যারা অধ্যাপকরা রয়েছেন, মাস্টারমশাই রয়েছেন রবীন্দ্রবাবু, আপনারা খুব সাম্প্রতিককালে বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং থিওরির ব্যাপারটা কি জিনিস? ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড ইউনিভার্স, এটা উৎপত্তি ঘটল কোথায়? ঈশ্বর তৈরি করেছে, নাকি চার্লস ডারউইন যেমন দেখাচ্ছেন বিবর্তনবাদ, থিওরি অফ ইভলিউশন, কিভাবে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের তৈরি হলো কি করে, এবং আমরা যারা জীব, আমাদের যাদের প্রাণ আছে, সেই জীবের উৎপত্তি ঘটল কোথায়? এইটা নিয়ে কিন্তু সুদীর্ঘ দিন ধরে একটা বিতর্ক ছিল, এবং সেই বিতর্কের অবসান করলেন এই সত্যেন্দ্রনাথ বোস। এবং এই বিগ ব্যাং থিওরির অনেক আগেই সেখানে আরেকটি নতুন পার্টিকলস তিনি আবিষ্কার করলেন, যেটা ওই সত্যেন্দ্রনাথ বোসের নামে যে পার্টিকলসটি, মানে ওই একটা পদার্থের অতি ক্ষুদ্রাণুক্ষুদ্র একটা অংশ, যেটাকে নাম দেওয়া হয়েছে বোসন, BOSON, মানে এসেন বোসের নামকরণ অনুযায়ী। পৃথিবীতে দ্বিতীয় এমন কোন বিজ্ঞানী নেই, অন্তত আমার জানা নেই, আপনাদের কারো যারা আছে কিনা, বিজ্ঞানের যারা মাস্টারমশাই বা স্টুডেন্ট তাদের যারা আছে কিনা জানি না, যে কোনো বিজ্ঞানের নামে কোনো পদার্থের নাম হয়েছে, এবং সেখানে হিগস বসন, হিগ HIGG, উনি একজন বিখ্যাত সায়েন্টিস্ট, ওই হিগ বসন একটা নতুন করে থিওরি তৈরি করে গেল, এবং সেখানে দেখানো হলো যে অ্যাকচুয়ালি এই যে আপনারা ওই যে বলছিলাম যেটা বিগ ব্যাং থিওরি, পৃথিবীর যে আবিষ্কার, সেখানেতে ওই পদার্থগুলোর মধ্যে ক্ষুদ্রাণুক্ষুদ্র পদার্থ একটা একটা সায়েন্স চেম্বারের মধ্যে একটা অতি 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 শক্ত একটা একটা এই ধরনের সুড়ঙ্গের মধ্যে সেখানে একটা হার্ডিং একটা একটা কলাইড, মানে দুটো বস্তুর মধ্যে প্রচন্ড জোর সংঘর্ষ করে দেওয়া হলো, এবং সংঘর্ষ ঘটার পরবর্তীকালে যে কলাইড ধাক্কা লাগলো বস্তুগুলোর মধ্যে,
তার ফলে যে প্রচন্ড যে বিস্ফোরণ হলো, সেই বিস্ফোরণের যে ওই যে ফ্র্যাকশন অফ মোমেন্ট, সেখান থেকেই আবিষ্কার হলো যে ওইখানেই বোধহয় কোনো প্রাণের উৎপত্তি ঘটেছে। এবং যে কারণে আমরা ওই এশিয়ান বোস তাকে শুধু বিগ ব্যাং থিওরি নয়, আমরা দেখবেন ঈশ্বর কোনা, আমরা বলি গডস পার্টিকল, যেটা ওই বিগ ব্যাং থিওরির সময় খুব আলোচনা চলছিল। অনেকেই বলছিল যে ঈশ্বর কিভাবে প্রাণী জগতের উৎপত্তি ঘটিয়েছে, সেটা ওই বিগ ব্যাং ওই ডিসকভারি পরবর্তীকালেতে এটা প্রকাশিত হবে। কিন্তু সত্যি সেটা প্রকাশিত হয়নি। কিন্তু আপনারা জানেন যে গোটা পৃথিবী বিখ্যাত যারা সায়েন্টিস্ট, তারা ওই যেখানে এই ধরনের কলাইড ঘটানো হয়েছিল, সেখানে সায়েন্সের ওই এক্সপেরিমেন্টটাকে দেখানোর জন্য, তারা তো সরাসরি দেখছেন না, তারা দেখছেন বড় জায়েন্ট কম্পিউটার বসে, সেখানে তারা দেখলেন। এবং এই যে যেটাকে আমরা বলছি এই যে গডস পার্টিকল, এই গডস পার্টিকল বা যেটাকে আমরা হিগস বসন থিওরিকে এনে হাজির করেছি, এখানেও কিন্তু সেই অবদান হচ্ছে সত্যেন্দ্রনাথ বোসের। আমার মাথাতে খুব বেশি কিছু ঢোকে, কারণ আমি পিওর সায়েন্সের লোক নই, একদম সরাসরি আর্টসের লোক। তাতে ব্যাপারগুলো সম্পর্কে আমার মধ্যে খুব কৌতূহল তৈরি আছে শুরু করি। এবং সত্যি কথা বলতে কি, দেখুন এই যে কোয়ান্টাম থিওরি, এই কোয়ান্টাম থিওরিটাকে উনি পদার্থবিদ্যার জায়গাতে কোয়ান্টাম মেকানিক্সে হাজির করলেন। কিন্তু এই কোয়ান্টাম থিওরিটাকে কেন্দ্র করে অতি সাম্প্রতিককালে গোটা বিশ্ব দুনিয়া এই কোয়ান্টাম থিওরির উপরে এখন দাঁড়িয়ে আছে। সেখানে কোয়ান্টাম ফিজিক্স শুধু না, এমনকি এই কোয়ান্টাম কম্পিউটিং, মানে কম্পিউটারের মধ্যেও কিন্তু এখন ওই কোয়ান্টাম থিওরিকে অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা চলছে। এবং সেখানেও কিন্তু ওই বোসের থিওরি, বসন যে আইডিয়া, বসন হিগস যে আইডিয়া, সেই আইডিয়াকে সেখানে কিন্তু এক্সপ্লিমেন্ট করা হচ্ছে। সত্যেন্দ্রনাথ বোসের এত গুরুত্বপূর্ণ, এত উন্নত মানের তার গবেষণা, কিন্তু তিনি তার নিজের জীবদ্দশাতে বা তার মৃত্যু পরবর্তীকালেও তিনি কিন্তু নোবেল পুরস্কার পান। কিন্তু ওই সত্যেন্দ্রনাথ বোসের যে আবিষ্কার, যেটাকে আমরা বোস আইনস্টাইন কনডেন্সড বলছি, সেটাকে ভিত্তি করে সারা পৃথিবীতে যারা গ্রেট সায়েন্টিস্ট তারা যে গবেষণা করেছেন, প্রায় 60টা নোবেল পুরস্কার সারা পৃথিবী এখন পর্যন্ত বেড়েছে। এবং এখন সাম্প্রতিককালের যে দুনিয়া, সেই সাম্প্রতিককালের দুনিয়া কিন্তু এই কোয়ান্টাম থিওরি চলছে। এবং এই কোয়ান্টাম থিওরিকে কাজে লাগিয়ে শুধুমাত্র ফিজিক্সের ক্ষেত্রে নয়, শুধুমাত্র ম্যাথমেটিক্সের জগতে নয়, আমাদের যে কসমস, যে মানে বিশ্ব ব্রহ্মাণ্ড, তার উপরে যে স্টাডি, কসমোলজি, অ্যাস্ট্রোফিজিক্স, এগুলো কিন্তু সবই কোয়ান্টাম থিওরিগুলো দাঁড়িয়ে আছে। এবং মডার্ন সায়েন্স, কম্পিউটার, হয়তো এই কোয়ান্টাম থিওরিকে অ্যাপ্লাই করে বা এই বোসের যে তত্ত্ব, সেগুলোকে অ্যাপ্লাই করে এমন একটা দিন আসছে গবেষণার জগতে, যেটাকে আমরা বলছি সেকেন্ড স্টেজ, মানে সেকেন্ড একটা রেভলিউশনারি স্টেজ, বিবর্তনবাদী একটা স্তর কোয়ান্টাম থিওরি, একটা বিবর্তনের ক্ষেত্রে। এবং যে বিবর্তনের ফলশ্রুতিতে হয়তো দেখা যাবে যে মানুষের জীবনের যে পরমাণু, আমাদের স্ট্যান্ডার্ড লাইফ স্পান হচ্ছে 100 বছর, এই কোয়ান্টাম থিওরি এমন একটা জায়গাতে নিয়ে যাবে, তার অ্যাপ্লিকেশনটা এমন একটা জায়গাতে যাবে যে মানুষ অমর হয়ে যাবে। 300 বছর বা 500 বছর ধরে মানুষের জীবনী শক্তি থাকবে, তখন আর ওষুধ লাগবে না। কোনো মানুষের ব্রেন ক্যান্সার হচ্ছে, তার জন্য কি ওষুধ লাগবে, সেখানে একটা আইনস্টাইন নয়, সেখানে এই কোয়ান্টাম মেকানিক্স এবং কোয়ান্টাম যে কম্পিউটার সায়েন্স, সেটা এমন ধরনের মেডিসিন তৈরি করবে যেখানে কোনো রোগের মানুষ আর জীবন মারা যাবে না। আমরা যে মোবাইলগুলো ব্যবহার করছি, আমরা প্রতিদিন চার্জ দিই, 1 দিন 2 দিন 3 দিন ছাড়া। একটা মোবাইলের যখন একবার চার্জ দেওয়ার পরবর্তীকালে 1 বছর ধরে সেটা কন্টিনিউ করবে। এবং শুধু তাই না, দেখা যাবে যে আমরা যে ল্যাপটপ ইউজ করি, একটা ল্যাপটপেতে যদি একবার চার্জ দিয়ে দেওয়া হয়, সেটা 3 বছর ধরে চলবে। আর লাইফ লং একটা সার্ভিস, তাকে নতুন করে চার্জ দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এবং যত বিজ্ঞানের আবিষ্কার সাম্প্রতিককালে হচ্ছে, সেই সাম্প্রতিককালে গবেষণার যে মূল সূত্র, সেই মূল সূত্রের মেন সোর্সটা হচ্ছে কিন্তু সত্যেন্দ্রনাথ বোস। এবং সত্যেন্দ্রনাথ বোসের সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ অবদান, সে অবদানটা হচ্ছে তিনি প্রথম যেটা বুঝতে পেরেছিলেন, যেটা দিদি বলছেন স্বপ্নাদি শুরুতে, যে
বিজ্ঞানকে যদি মানুষের কাছে পৌঁছতে হয় তাহলে তাকে ভার্নাকুলারের সাহায্য নিতে হবে, মাতৃভাষার সাহায্য নিতে হবে। এবং এটা তিনি যখন জাপানকে গিয়েছিলেন, তিনি যখন ফ্রান্সে গিয়েছিলেন, সেখানেও তিনি দেখেছিলেন যে সে দেশের বিজ্ঞান চর্চা সে দেশের মাতৃভাষাতে হয়। উনিও চেষ্টা করেছেন আমাদের এখানকে মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান চর্চাকে এগিয়ে নিয়ে যেতে। এবং জগদীশচন্দ্র বোসের নেতৃত্বে বা তার আন্ডারে এখানকে আমরা দেখব যে জাতীয় বিজ্ঞান পরিষদ আমাদের কলকাতাতে যেটা রয়েছে, সেখানেও কিন্তু এই বাংলা ভাষার উপরেতে বাংলা ভাষার মাধ্যমে বিজ্ঞান চর্চা এটার বলতে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের সাথে তার সম্পর্কটা একটু বলতে পারেন, আমি এটা বলি শেষ করব যে আমরা সত্যি সমসাময়িক যারা বিজ্ঞানী, সেই সময়কার যারা লোকজন, আমরা তার যথার্থ মূল্যায়ন করতে পারি না। কারণ আমাদের যে বিদ্যা, আমাদের যে বুদ্ধি, আমাদের যে বিচক্ষণতা, সেটা ওনাদের ওই লেভেলে গিয়ে পৌঁছেনি। রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন এবং রবীন্দ্রনাথ এই বিজ্ঞানীকে যথাযথ সম্মান দেওয়ার জন্য, রবীন্দ্রনাথের থেকে বয়সে ছোট আচার্য সত্যেন্দ্রনাথ বসু এসেন, কিন্তু তবুও রবীন্দ্রনাথের যে বিশ্ব পরিচয়, তার গ্রন্থ, সেই গ্রন্থটি যথেষ্ট শ্রদ্ধার সাথে অন্তর থেকে তিনি উৎসর্গীকৃত করেছেন আমাদের সত্যেন্দ্রনাথ বসুর জন্য। অন্নদাশঙ্কর রায়ের নাম শুনেছেন আপনারা, বিখ্যাত সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়। তিনি তার উপন্যাস লিখলেন, তার কাব্যগ্রন্থ জাপান ভ্রমণ, তার যে কাহিনী, সেই গ্রন্থটিও কিন্তু বিজ্ঞানী, মহাবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসকে তিনি উৎসর্গ করেছেন। এবং আমরা বাংলা সাহিত্যের যারা স্টুডেন্ট অনেকেই জানেন যে সুধীন্দ্রনাথ দত্ত কবি, তিনিও একজন খুব পণ্ডিত ব্যক্তি। এই সুধীন্দ্রনাথ দত্ত তিনি অর্কেস্ট্রা বলে একটি কাব্যগ্রন্থ লিখেছিলেন, যে কাব্যগ্রন্থটি ওই আচার্য সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ করা হয়। এখানে পণ্ডিত ব্যক্তি কিন্তু নেই, কিন্তু তিনি কিরকম ব্যক্তিত্ব, তিনি দেশিকোত্তম উপাধিতে ভূষিত হয়েছেন। তিনি পদ্মবিভূষণ, যেটা ভারত সরকারের সর্বোচ্চ দ্বিতীয় অসামরিক স্বীকৃতি পুরস্কার, ভারত সরকারের তাকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে। আর কতগুলো ইউনিভার্সিটি থেকে তিনি যে সম্মানীয় ডিলিট তিনি উপাধি পেয়েছেন তার পুরোটা নেই। আমাদের কলকাতার বুকেতে এসএন বোস, আমাদের যে জাতীয় কি বলবো মানে যে মৌলিক বিজ্ঞান কেন্দ্র, সেটা তার নামে উৎসর্গকৃত হয়েছে। এটা কেন্দ্রীয় সরকারের সংস্থা এবং এখানে প্রতিনিয়তই বিজ্ঞানের উপরে গবেষণা চলছে। কিন্তু খুবই পরিতাপের বিষয়, খুব দুঃখের বিষয় যে সাম্প্রতিককালে যারা ছাত্রছাত্রী, এই প্রজন্মে বিশেষ করে স্কুল কলেজে যারা পড়ছে, তারা কিন্তু এই ভারতীয় বা বাঙালি যারা মনীষী বা বিজ্ঞানী, তাদেরকে যথাযথভাবে তাদের যে অবদান, সে অবদানগুলো তারা জানেন না, শোনারও কোনো অবকাশ নেই। এবং সত্যি কথা বলতে যে মানুষ এত বেশি আনন্দ হুল্লোড়ে তারা ব্যস্ত, তারা এগুলোর গুরুত্ব বোঝে না। সত্যেন্দ্রনাথ বোস একটা কথা বলছিলেন, দেখুন উনি তো ঈশ্বর মানেন কি মানেন না সেটা বড় কথা নয়, উনি ঈশ্বরে নেই। আজকে গোটা ওই যে তিনি বলছেন একদিকে কেন্দ্র আর একদিকে রাজ্য, ধর্ম নিয়ে মাতামাতি, ধর্ম এবং রাজনীতিতে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু উনি গড পার্টিকেল আবিষ্কার করবেন, ঈশ্বর কোনা। উনি বলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি, সেখানে ঈশ্বরের কোনো হাত নেই। সেখানে এই কোনা সায়েন্স, বিজ্ঞান মানুষকে মুক্তি দিতে পারে, বিজ্ঞান মানুষকে সঠিক পথে নিয়ে দিতে পারে। সুতরাং জনগণের কল্যাণ, মানব কল্যাণ, মানব জাতিকে অগ্রগতির শেষ সীমাতে পৌঁছে দিতে পারে বিজ্ঞান। এবং সেই কারণেই বিজ্ঞান চর্চার খুব প্রয়োজন আছে। আমরা আসানসোলের বিজ্ঞান চর্চা কেন্দ্রের তরফ থেকে আজকের দিনে এই কারণে সামান্য কয়েকজন উপস্থিতিতে
এই যে সত্যেন্দ্রনাথ বোস সম্পর্কে এটা বলা যেতে পারে একটা অন্তরঙ্গ আলোচনা, মানে অনেক লোক নেই, কিন্তু যেটুকু বক্তব্য আমি 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 এই বিষয়কে মাস্টার নই, আমি মানে সায়েন্সের পণ্ডিত নই, সায়েন্সের স্টুডেন্ট নই, কিন্তু তবুও এই ধরনের কথাবার্তা বলতে পারার সুযোগ পাওয়া যায় আমি নিজেকে ধন্য মনে করছি। আমি নিজে এই অর্থে গর্বিত, আমি একজন বাঙালি। আমাদের পূর্বপুরুষ, আমাদের আগের যে প্রজন্ম তাদের এই পাণ্ডিত্য ছিল, ওই ধারাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আরেকবার সব নিবেদন করে বক্তব্য শেষ করছি। বাহ, খুব সুন্দর। এইটাকে স্টপ করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, করছি।